জামিন পেয়েছে, কি জামিন কি কোর্টে গিয়েই পেয়ে গেছে নাকি? একদিন জেল খাটছে, একটা কেসে আর একটা কেসে এখনো আছে, ওকে ভেতরেই থাকতে হবে। এই জামিন পাওয়াটা কোনো ব্যাপার নেই। এরকম জামিন যদি দেখেন তাহলে সারদা নারদার বা রোজ ভ্যালির যারা আছে তাদেরও জামিন কয়েকটা কেসে পেয়েছে, তাই বলে তারা জেল থেকে বেরোতে পারেনি। ধর্ম এখানে দাঁড়িয়ে গেছে যে আত্মসেবা, কোনো পলিটিক্যাল পার্টির পা চাটো আর এইভাবে টাকা কামিয়ে যাও। যখন প্যালেস্টাইনে কিছু হলে আপনার বুক ফেটে যায়, যখন ইরাকে কিছু হলে বুক ফেটে যায়, তাহলে আপনার এখানে পশ্চিম বাংলায় বকটুয়ের মতন ঘটনা যখন ঘটে তখন আপনি মুখ খোলেন না কেন? যখন পশ্চিম বাংলায় দলীয় খালকের মতন ঘটনা ঘটে, যেখানে মুসলিম পরিবারদেরকে জ্বালিয়ে মেরে দেওয়া হয়, এই ভোটের রাজনীতিতে পঞ্চায়েত ভোটে 50 জনের ওপরে খুন হয়ে গেল, তার মধ্যে সিংহভাগ মুসলমান। তাহলে যখন এরা মারা যায় তখন আপনি কিছু বলেন না। যখন কিছু একটা হয়, বাইরে থেকে কোনো একটা উত্তরপ্রদেশে কিছু একটা মন্তব্য করলো, আপনি তখন এখানে রই 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 করে ছড়িয়ে মানে মমতার হয়ে প্রচার করতে নেমে পড়েন। ও হচ্ছে বন্যার বাঁধ। যখনই তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নামার পরিস্থিতি তৈরি হয়, তখন তো সিদ্দিকী মাঠে নেমে পড়ে। রাজ্যের মধ্যে যদি হাইকোর্ট না থাকতো তাহলে হয়তো বিরোধীরা রাজনীতি করতে পারতো না, এদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিত। বলছি অবশেষে অনুব্রত মণ্ডল জামিন পেল, তাহলে এইভাবে জামিন পেতে শুরু হলে তাহলে এক এক করে তো সবাই জামিন পেয়ে যাবে ইতিমধ্যেই, তাহলে মামলার রফা দফা হয়ে যাবে কার্যত দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডল জামিন পেলেও ইডির তরফ থেকে এখনো পর্যন্ত মানি লন্ডারিং কেসে কিন্তু অনুব্রত মণ্ডলের জামিন হয়নি। আমার সঙ্গে আছেন আইনজীবী সৈয়দুজ্জামান, কথা বলবো দাদার সঙ্গে। বলছে এইভাবে জামিন পেতে শুরু হলে তো পুরো সবাই জামিন পেয়ে যাবে, মানে আপনারা যে এত দুর্নীতি করে চেঁচাচ্ছেন, কি হবে আলটিমেট? না, জামিনটা তো একটা হচ্ছে পার্ট, একটা লিগাল প্রসিডিওরের পার্ট। জামিন পাওয়া মানে তো আর পালিয়ে যাওয়া নয়। এই কেসের যখন জাজমেন্ট হবে দেখবেন যে আবার ওই অনুব্রতকে ঢুকতে হচ্ছে, আবার ঢুকবে জেলে, আবার নতুন করে তাকে জেল সাজা খাটতে হবে। মেয়ে বাবা দুজনে খাটছে। এই তৃণমূল সরকার কাউকে ছাড়েনি। নিজে চোর, পরিবারকে চোর, এলাকার লোক চোর, ভালো ভালো ভদ্রলোক গেছে। এই তাপস পালকেও দেখেছিলাম, সেও চোর হয়ে গেছিল, যাই হোক মারা গেছেন। এরকম অনেকে আছে, সব ভালো ভালো ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, যে যাত্রায় বলুন, যাত্রাপালা গান বলুন। আজকাল দেখবেন কোনো যাত্রাপালা গানে সরকার বিরোধী কোনো প্রতিবাদ হয় না, কোনো ফিল্মে কোনো কিছুতে সেরকম কোনো দৃশ্য দেখানো হয় না যেটা সরকার বিরোধী। আসলে সব তৃণমূলের পাচাটা গোলাম হয়ে গেছে। গোলামদেরকে গোলামি খাটতে দিন, আগামী দিন দেখবেন সব জেলে ঢুকবে। সাথে আমি বলবো তহা সিদ্দিকীর মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল, সব ক্ষেত্রে সংখ্যালঘুরা, কিন্তু পদের বেলা সংখ্যালঘুরা নয়, তিনি বলছেন। কিভাবে দেখবেন? না, উনি তো যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, উনি তো একটা পদ পেয়েছিলেন, ওই প্যাসেঞ্জার কমিটি কিছু এরকম একটা পদ পেয়েছিলেন, তার তো একটা ভালো রেমুনারেশনও ছিল। তো পদ তো উনি পান, উনি সিকিউরিটি পেয়েছেন, উনি লালালো গাড়ি চড়েন, রাজ্য সরকার আলাদা করে তাকে সিকিউরিটি প্রোভাইড করে। ভোটের আগে ঠিক ভোট মেশিনারি হিসাবে এলাকায় গিয়ে মানে তৃণমূলের পক্ষে গিয়ে প্রচার করেন। তো আর কি চান? উনি ওনার দিকে ঠিক আছে। মাঝে মাঝে যখন হয়তো ভাগবটারা প্রবলেম হয়, তখন হয়তো এই ধরনের মন্তব্য ওনাকেও করতে হয়, কারণ ওনাকেও করে খেতে হবে, করে খাবার জায়গা একটা। একই সাথে ববি হাকিমের মন্তব্যকেও সাপোর্ট করেছেন তহা সিদ্দিকী। না, তাহলে কি উনি যে রাজন্না হালদার যে মন্তব্য করেছিল যে দেবাংশু নাকি দেবের অংশ, আল্লাহর অংশ, তারপর ববি হাকিমের মন্তব্য, তারপর উনি যে দলের মানে চাটুকারিতা করেন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি আল্লাহর কসম মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কসম বিশ্বাস করুন, এইসব যে মন্তব্যগুলো করেন, তাহলে সেই বিরুদ্ধে কোনো কথা নেই কেন? যখন সাগরদিঘিতে 5 জন কাশ্মীরে আপেল পাড়তে গিয়ে, সেখানে আপেল পাড়ার কাজ করতে গিয়ে যখন তারা গুলিতে ঝাঁঝরা হয়ে যায়, তখন কিছু বলেন না কেন? একই সাথে দেব আজকে মন্তব্য করছেন, বলছে তৃণমূলকে হারাই, আর নিজেদের মধ্যে সংঘর্ষ করো না, একসাথে মিলেমিশে থাকো। না, এই দলের কি কোনো নীতি আছে নাকি? যে দলের নীতি আছে, আদর্শ আছে, সে দলে যদি কেউ উল্টোপাল্টা কাজ করে তাকে সাসপেন্ড হতে হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা হয়। কার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? আপাদ মস্তক চোর। ওই দেবের বিরুদ্ধেও অ্যালিগেশন, সবার বিরুদ্ধে অ্যালিগেশন, অর্ধেক নেতা জেল খাটছে। কেউ মানে কি নেই বলুন? শিক্ষা কেলেঙ্কারি থেকে শুরু করে, চাকরি দুর্নীতি থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, যে প্যাকেজ আসছে, ধার করা টাকায় সরকার চলছে। সেই ধার করা টাকায় সরকার যখন ডেভেলপমেন্ট করে কাজ করতে যাচ্ছে, তখন সেখানে দুর্নীতি হয়ে যাচ্ছে, তখন সেখানে কাটমানি খেয়ে ফেলছে। অর্থাৎ ধার করেও শান্তি নেই। পশ্চিমবাংলার মানুষের, জনগণের অসহায় অবস্থা। তাই দেখছেন না আজকে আজ যদি রাজ্য সরকার যেভাবে শুভেন্দু অধিকারীর পিছনে লেগেছে, বা নওশাদ সিদ্দিকের পিছনে লেগেছে, বা ওই বাইরন বিশ্বাস ছিল, তাকে তো দলে নিয়েই নিল। তো দেখুন না, বিরোধী রাজনীতি কাউকে করতে দিচ্ছে না। তো কোর্ট আছে, আইন আছে, তার জন্যই পশ্চিমবাংলার বিরোধী দলগুলো রাজনীতি করতে পারছে। যদি এইটুকু না থাকতো, তাহলে আর মিটিং মিছিল কিছুই করতে পারতো না, ঘরে বসে ঘুমাতে হতো, আর ভোটের দিনেও ভোটের বাড়ির বাইরে বেরোতে পারতো না। এই তো মানে লোকের স্ত্রীকে ধরে টানাটানি, আমরা দেখেছিলাম সৌমিত্র খায়ের স্ত্রী ধরে টানাটানি, আবার প্রধানমন্ত্রীর স্ত্রী ধরে টানাটানি, আবার দেখবেন ওই যে বাইরন বিশ্বাস যে দল পরিবর্তন করেছে, তার নামেও সে যখন ভোটে দাঁড়ালো, হাওড়ায় কোনো একটা মহিলা তার নামে কমপ্লেন করলো নওশাদ সিদ্দিকের নামে। অর্থাৎ এরা হচ্ছে মানে আর কিছু যখন পাওয়া যায় না,
তখন মহিলাদেরকে ধরে টানাটানি করে, বাড়ির মহিলাদেরকে ধরে টানাটানি করে, বাইরের মহিলাদেরকে কার মহিলা কার সাথে জুড়ে দেয়। এবং এরা হচ্ছে এই ধরনের কারবারি, যারা বলে লুটের রাজ, যারা ডেভেলপমেন্টের রাজনীতি করার কথা, যারা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে যারা বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে ক্ষমতা এসেছিল, কংগ্রেসকে সঙ্গী করে, এসইউসিআইকে সঙ্গী করে, এনসিপিকে পর্যন্ত সঙ্গী করে, কাকে না নেয়নি সেই সময়, নকশাল খ্যাকশিয়াল সবাই ছিল। তো সুতরাং তাদেরকে সঙ্গী করে যখন আপনি সরকারে এলেন, সরকারে আসার পর আপনার ভূমিকা হচ্ছে মানুষের ডেভেলপমেন্ট। আপনি কি করছেন? ধারের ওপর ধার বাড়াচ্ছেন, পশ্চিমবাংলা মানুষের উপর ঋণের বোঝা বাড়াচ্ছেন, আর মানুষ বিরোধীদেরকে রাজনীতি করতে দিচ্ছেন না, মুখ খুলতে দিচ্ছেন। যদি অতই সাহস থাকে মমতা ব্যানার্জির আর এই অভিষেক ব্যানার্জির, তো খুলে দিক না বিধানসভাতে কোন বিধায়ক কি কথা বলে, মানুষ জানতে চায়। ইমিডিয়েট বিধানসভা টিভি চালু করুক। যদি পাটনা বিধানসভা অর্থাৎ বিহার বিধানসভা যদি বিধানসভা টিভি চালু করতে পারে, তা পশ্চিমবাংলা কেন পারে না? এক সময় বলা হতো পশ্চিমবাংলা যা ভাবে ভারত, পশ্চিমবাংলা যা করে ভারতবর্ষ তা ভাবে। তো কোথায় সেখানে? সেখানে পশ্চিমবাংলায় আপনার যুগে, আপনার রাজত্বে পশ্চিমবাংলায় প্রত্যেক মানুষ অসহায়, প্রত্যেক মানুষ বেকার, সামান্য শিক্ষিত হয়ে গেলেই তাকে কাজের জন্য বাইরের রাজ্যে ছুটে যেতে হয়। আপনার রাজ্যে কাজ নেই। শুভেন্দু অধিকারী আজকে অনাস্থা প্রস্তাব এনেছে বিধানসভায়, তিনি রীতিমতো গর্জে উঠেছেন, বলছেন এখানে বিরোধীদেরকে কথা বলতে দেওয়া হয় না। ঠিকই তো বলছেন, কাকে কথা বলতে দিচ্ছেন? তাই তো হবে, কারণ হচ্ছে যে বিধানসভা যারা ভাঙচুর করে তারপরে আবার বিধানসভায় ঢুকে সরকার চালাচ্ছে, তাদের থেকে আবার কি এক্সপেক্টেড? যারা 30 জন তখন বিধায়ক ছিল, বিধানসভাটা ভাঙচুর করেছিল সামান্য একটা কারণে, তো তাদের থেকে এটাই এক্সপেক্টেড। যেখানে বিধানসভায় স্পিকারের ভূমিকা কি থাকা উচিত, যে স্পিকার হচ্ছে নিরপেক্ষ। তো যারা দল পরিবর্তন করলেন, যারা বিজেপি তৃণমূল বিজেপি করলেন, তাদের এখনো বিধায়ক পদগুলো খারিজ হচ্ছে না কেন? কেন সেখানে উপনির্বাচন হচ্ছে? অর্থাৎ বাইরে থাকবে বিজেপি আর বিধানসভার ভেতরে গেলে তৃণমূল, বাইরে থাকবে অন্য দল, বিধানসভার ভেতরে সব তৃণমূল। অর্থাৎ একটা হচ্ছে কি, একটা মানে গোষ্ঠী তৈরি করে নিয়েছে এরা, এর বাইরে কাউকে করতে দেবে না। অর্থাৎ পশ্চিমবাংলার পরিস্থিতি এমন হয়ে গেছে যে আপনি পশ্চিমবাংলার কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে বলতে পারবেন না, কোনো কিছু সরকার বিরোধী কথা বলতে পারবেন না। বললেই আপনাকে হয়তো মহিলা সংক্রান্ত কেস দেওয়া হবে। আগে গাঁজার কেসটা খুব চলতো, এখন যেহেতু ভিডিওগ্রাফি চালু হয়েছে ওই কেসটা কমেছে। আমি জানি না এরা আর কি ফাঁক ফোকর খুঁজে বেড়াচ্ছে। একই সাথে ব্যারাকপুরে পুলিশকে পেটালো তৃণমূল নেতা, একদম সেই ছবি ভাইরাল, কি বলবেন? না, এ পুলিশ পেটানি খাবার কাজ করেছে, তাই করছে। কারণ এলাকায় হচ্ছে তৃণমূল যারা করে তারা তো তৃণমূল করে না, তৃণমূলকে ব্যাকএন্ডে ক্যাডার হিসাবে কাজ করে হচ্ছে পুলিশ। পুলিশ না থাকলে তৃণমূল নিঃস্ব, মানে ঢাল তরবাল যা আছে সব পুলিশ আছে, কিছু হলেই অমুক বাবু তমুক বাবু তমুক বাবু, একপর দালালে পরিণত হয়েছে।